ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ করে ফেব্রুয়ারি মাস পড়া থেকেই তাদের কাছে আমাদের এখানে যেমন দুর্গাপুজো বাঙালির একটা দুর্গা উৎসব, তেমনই ওদের কাছে এই অমর 21শে এই যে এইটা ওদের কাছে একটা উৎসব, ভাষা নিয়ে একটা উৎসব, যেটা হতে পারে, যেটা আমরা বাঙালি হয়েও এই বাংলার আমরা কতটা সেটা করতে পারি জানি না, কিন্তু এই বাংলার ওপার বাংলা যে মানুষরা তারা এই বাংলা ভাষাকে, এই মাতৃভাষার যে আন্দোলন, সেই আন্দোলনের স্বীকৃতি পাওয়ার পরে ওরা প্রতি বছর যেভাবে উদযাপন করে এই বাংলা ভাষা নিয়ে, মানে নানা রকম, মানে প্রবাসী বাঙালি যারা বাইরে থাকেন তারা তো আসেনি সেখানে, এবং প্রচুর প্রবাসী ভারতীয়রা, শুধু বাঙালি বলে নয়, প্রচুর প্রবাসী ভারতীয়রা এই বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ যে তাদের দেখায়। তো আজকে আমরা এইটা নিয়ে একটা অনুষ্ঠান এই কারণেই করছি যে অমর 21শে যে বইমেলা হয়েছিল বাংলাদেশে, তো সেই বইমেলায় সাক্ষী থেকেছে আমার বন্ধু সাংবাদিক শঙ্কর দত্ত। তো শঙ্করকে আমরা এর আগেও বইমেলা, আমাদের যে কলকাতার বইমেলা, সেই বইমেলায় আমরা দুটি অনুষ্ঠান করেছিলাম, বইমেলা সেকাল একাল এবং সত্যি কি মানুষ বই পড়ে, এরকম নানা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু একটা ভাষা নিয়ে যে এত একটা উৎসাহ, একটা ভাষা নিয়ে এরকম একটা আবেগ, উন্মাদনা, সেই উন্মাদনা ও এবারে হাজির ছিল অমর 21শে বইমেলায়। তো প্রায় 1 মাস ধরে এই বইমেলা হয়েছে। আমি শঙ্করের কাছে যাব, 15 দিন আমি সেখানে থাকলাম। তো শঙ্কর, কিরকম লাগলো যে বাংলাদেশের এই বইমেলা কিরকম লাগলো? আমি বিপ্লব তোকে বলি, সেটা হচ্ছে যে আমি এটা নিয়ে সেকেন্ড টাইম বইমেলায় গেলাম। তো শুধু সাক্ষী থাকাই নয়, বইমেলাটা পুরোপুরি এনজয় করার একটা ইচ্ছে ছিল। এবং ওখানে আমাদের এত বন্ধু, তোরও বন্ধু আছে অনেক, কিন্তু লেখালেখির জগতে, প্রকাশনা জগতে, সাহিত্যের জগতে প্রচুর বন্ধু। আমি গত 4-5 বছর যেতে পারিনি, মাঝখানে কোভিড ছিল। এই বছর এটা আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলা যখন চলছে, তখন থেকেই একটা পরিকল্পনা ছিল যে এবছর যে কোনোভাবে বাংলাদেশ অমর 21শে বইমেলায় যাব, এবং গেলে বন্ধুদের সঙ্গে দেখা হবে, একটু হইচই হবে, ওখানকার লেখালেখি সম্পর্কে জানতে পারবো, এবং সবথেকে বড় কথা ওখানকার বই প্রোডাকশান বা বই ব্যবসা, যেহেতু আমি প্রকাশনার সঙ্গে যুক্ত, তো সেগুলো কেমন হচ্ছে, প্রোডাকশানগুলো তো দেখতে হয়, বা লেখার স্টাইলগুলো দেখতে হয়। তো সেই সব কিছু মানে একটু ব্যবসায়িক কারণ, বিষয়টা জানা, তার সঙ্গে গোটা বইমেলাটাকে সেলিব্রেট করা, আনন্দ করা, বন্ধুদের সঙ্গে দেখা হয়। তো এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। তো আমি গিয়েছিলাম দিন 5-এর টার্গেট নিয়ে গেছিলাম, কিন্তু তোকে কি বলবো, ওখানকার মানুষের এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত ভ্রাতৃত্ববোধ, এত সুন্দর সুদৃঢ় বন্ধন তৈরি করে সবসময়, এবং আবেগপ্রবণতা, সেটা সবসময় মুগ্ধ করেছে, আমাকে মুগ্ধ করে। আমি এখানে থাকলেও টান ফিল করি যে আমার মনে হয় যে আমার তো জন্মভূমি ওটাই, ওখানেই হয়তো জন্মেছিলাম। মানে ওখানে এত বন্ধু, এত ভালোবাসা, সেটা আসতে ইচ্ছে করে না। তো আমার তো মাত্র 5-7 দিনের টার্গেট নিয়ে গেছিলাম যে বইমেলা দেখবো, একটু এনজয় করবো, ছবি টবি তুলবো, ছিল এরকম, বা একটু ব্যবসায়িক কাজ করব। কিন্তু কেউ আসতে দিল না। খুব প্র্যাকটিক্যালি আমি যখনই টিকিট কাটবো, প্ল্যান করছি, ওখানকার যারা আছেন, আমার যারা অভিভাবক বা যারা বন্ধু সম, তারা সবাই বলছে আর 2 দিন কাটিয়ে যান, আর বইমেলাটা শেষ করে যান। মানে খুব ক্যাজুয়াল, ব্যাপারটা কিছুই নয়, করতে করতে একদম মানে ফেব্রুয়ারি শেষ, আলটিমেটলি বইমেলা শেষ। এবং বইমেলাটা এবছরই প্রথম, 2 দিন, ঠিক তুই ঠিকই বলেছিস, এবছরই প্রথম ওদের রেকর্ডে হলো। যেহেতু বইমেলা শুরুর দিকে একটু বৃষ্টি টিষ্টি হয়েছিল, মাঝখানেও বৃষ্টি হয়েছিল, কিছু প্রকাশকের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য ওখানকার যে লেখক, পাঠক এবং প্রকাশক যে সমিতি আছে, তারা বাংলা একাডেমিকে আবেদন, আমাদের বলা যায় যে আমাদের এই বাংলায় যেরকম বলা হয় যে বইমেলা বাড়ি দেওয়া হলো, 7 দিন বাড়ি দেওয়া হলো, 2 দিন বাড়ি দেওয়া হলো, ওখানেও তাহলে বইমেলা বাড়াচ্ছে না, বইমেলা বাড়ে, মানে এটা তো হলো আর কি। মানে আমি যেখানে আসবো যে বাংলাদেশ বইমেলা, একটা পয়েন্ট আমি উল্লেখ করলাম যে এটা কিন্তু গোটা ইন্টারন্যাশনালি, আমাদের কলকাতা বইমেলাকে আন্তর্জাতিক বইমেলা বলা হয়, ঠিকই আছে, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু ইন্টারন্যাশনালি টানা 1 মাস ধরে বইমেলা, এটা কিন্তু গোটা পৃথিবীতে কোথাও হয়। অন্যান্য দেশে হয়, কোথাও 1 দিন হয়, কোথাও 5 দিন হয়, 7 দিন হয়। তুই জানিস আমাদের এখানেও জেলা স্তরে যেসব বইমেলা হয় 7 দিনের বেশি হয় না। কলকাতা বইমেলা আমাদের প্রায় 13 দিন, 14 দিন, 15 দিনের মতো হয়। তো কিন্তু ওখানে টানা 1 মাস, 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে, অর্থাৎ ওই 21 আসার অনেক আগে থেকেই প্রস্তুতিটা শুরু হয়ে যায় 1 তারিখে, এবং গোটা 21 মানে ফেব্রুয়ারি মাসটা জুড়ে হয়। আমি এবার এখানে দুটো প্রসঙ্গ আনবো। একটা হচ্ছে যে সেখানে দেশ বিদেশ থেকে তো প্রচুর অতিথি আসছেন, তাদের আতিথেয়তা যে সত্যি মানে ভোলা যায় না। মানে ওরা যেভাবে যে
আমার ওপার বাংলা থেকে এসেছেন, মানে যখন আমরা ওপারে যাচ্ছি ওরাও তো বলে যে ও পশ্চিমবঙ্গ থেকে এসছেন বা ওপার বাংলা থেকে এসছেন, মানে তাদের যে আতিথেয়তাটা সেটা কিরকম? এইটা তোকে কি বলবো, ওখানে তো এমনি বাংলাদেশিদের একটা ব্যাপার আছে কি, যেটা আমাদের এই বঙ্গীয়দের নেই, সেটা হচ্ছে ওদের প্রচুর মানুষ বিদেশে থাকে। সে কেউ আমেরিকাতে থাকে, কেউ জাপানে থাকে, কেউ ফ্রান্সে থাকে, বিভিন্ন জায়গায় তুই জানিস সেটা থাকে। কিন্তু ওদের দেশের প্রতি যে টান, ভাষার প্রতি যে টান, আর এই বইমেলার প্রতি যে টান, তারা কিন্তু অনেকেই নিজের প্রফেশন ছেড়ে ছুটি নিয়ে কিন্তু 15 দিন 20 দিন তারা এই বইমেলায় চলে আসে। মানে বলা যায় বাঙালি যেমন আমাদের এখানে বাঙালিরা যেমন দুর্গাপূজার জন্য মুখিয়ে থাকে, বিদেশে যারা থাকেন একদম একদম আর একদম ওরা এটাকেই বলা যায় ওদের একটা উৎসব, বড় উৎসব বলা যায় না, এটা হ্যাঁ, উৎসব উৎসব হ্যাঁ, একদম। হ্যাঁ, ঈদের সময় তো কিছু মানুষ হ্যাঁ, আসেই, সে তো হ্যাঁ, নর্মাল, হ্যাঁ। আমাদের যেমন দুর্গাপুজো এই উৎসবে আসেই। কিন্তু এই 21-এর বইমেলায় আমি পার্টিসিপেট করব, সেটাও ওদের অনেক প্রবাসী বাঙালি যারা আছেন তাদের কাছে ওটা একটা বেশ গর্বের ব্যাপার। এবং আমরা যারা এখান থেকে যাচ্ছি, আমাদের কিন্তু ওরা পশ্চিমবঙ্গ বলে না, আমরা ইন্ডিয়া, আমিও ওখানে বিদেশি কিন্তু। হ্যাঁ, তো সুতরাং বিদেশিদের প্রতি ওদের একটা যে মানে সেই অর্থে ওদের যারা প্রবাসী বাঙালি তারা ওদের দেশেরই ছেলে সন্তান। কিন্তু আমি ইন্ডিয়া থেকে যাচ্ছি, সেটা কলকাতা বা পশ্চিমবঙ্গ না, ওদের কাছে মূল হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া থেকে। সুতরাং আমার একটা প্রতিবেশী দেশ, আমার অন্য দেশ থেকে গেছি, তাদের প্রতি যে সমাদর, যে সম্মানবোধ, এবং সবসময় প্রতিটা মানুষ মনে মনে না, মুখেও বলে, মনে মনে ওরা ভাবে যে আমার বাইরের দেশ থেকে একজন মানুষ এসেছেন, আমার দেশ সম্পর্কে তার কাছে যেন ভুল বার্তা না যায়, তার প্রতি যেন আতিথেয়তায় কোনো সমস্যা ত্রুটি না থাকে, সেইটা দিয়ে কিন্তু সেটা আমায় চিনুক না চিনুক, অনেক অচেনা মানুষের সঙ্গে আলাপ হয়, সে কিন্তু সবসময় চেষ্টা করে তার দেশকে কীভাবে প্রমোট করবে, দেশের কথা কীভাবে বলবে, যে এই মানুষটা আমার দেশ থেকে কোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে যাতে না যায়। সেই জন্য নতুন আলাপ হলেও তারা ভীষণভাবে আন্তরিকভাবে তারা কাছে টেনে নিতে পারে। আমাদের এখানে বইমেলা হয়েছে, ওদের এখানে বইমেলা হয়েছে, দুটো তফাৎটা কি? এক, 2 নম্বর, এ যে একটা মানে একজন প্রকাশন সংস্থার কর্ণধার, সন্ধ্যা প্রকাশনের কর্ণধার শঙ্কর দত্ত, সেই জায়গাটায় তোকে আমি বলবো যে তুই তো এখানে বিগত 20 বছর ধরে একটা বইমেলার স্টল দিচ্ছিস, বিভিন্ন জেলার স্টল দিচ্ছিস, ঠিক আছে, কিন্তু এই যে বইয়ের ব্যবসাটা আমাদের সঙ্গে ওদের কি ফারাক, দুটো বিষয়। দেখ, আমাদের এখানে যে মানে এমনি বেসিক তফাৎ কিন্তু নেই, যেহেতু দুটো বাংলা একই ছিল, সুতরাং বাঙালির যে উন্মাদনা, বাঙালির যে বাংলার প্রতি টান বা উৎসব, মানে বইমেলা, মেলা মানেই মিলন উৎসব, এই যে ব্যাপারটা, বইমেলা মানেই মানে বেসিক মিল যদি বলিস, সেখানে হচ্ছে আমাদের বইমেলাতেও সেলফি তোলার একটা ব্যাপার রয়েছে, ওখানেও সেলফি তোলা হয়, আমাদের এখানে খাওয়ার স্টলে ভিড় হয়, ওখানেও খাবার স্টলে ভিড় হয়, এগুলো কমন, যে যেখানে আসে। এবার সবাই যে বই কিনছেই, আমাদের এখানে যেমন অনেকেই এবছরই সেই কথাটা উঠেছিল যে প্রচুর লোক এসছে কিন্তু সবাই বই কেনে না। সবাই যদি হাতে হাতে একটা করে বই কিনতো, কোনো স্টলেই বই থাকতো না, কোনো প্যাভিলিয়নে বই থাকতো না। ওখানেও এই ট্রেন্ডটা আছে যে সবাই যে বই কিনতে আসে তারা, কিন্তু আমি এটাকে সাপোর্ট করি, এখানের ক্ষেত্রেও করি, ওখানে তুই তোকে বলেওছিলাম যে মানুষ তো আলটিমেটলি বইমেলাতে আসছে। অর্থাৎ যতই আমরা ডিজিটাল মাধ্যমে যাই, এই যাই ওই যাই, স্মার্টফোন ইউজ করি, যে বই থেকে মানুষ বিমুখ হচ্ছে, এইটা কিন্তু সবসময় সব ক্ষেত্রে সমান না। মানুষ যাচ্ছে এবং সেখানে গিয়ে একটা পার্সেন্টেজ বই কিনছে। এবার বেশি তফাৎ বলতে ওদের ওখানে স্টলগুলো হচ্ছে উন্মুক্ত স্টল, আমাদের এখানে তুই যেমন দেখেছিস কলকাতা বইমেলার যে স্টলগুলো হয়, একটা গিল থেকে ম্যারাপ বেঁধে যায় এবং স্টল রেডি স্টল করে দেয়। গত কয়েক বছর একটা ট্রেন্ড হচ্ছে, যেহেতু আমাদের এই করুণাময়ীতে যে বইমেলাটা যখন থেকে আমাদের মেলা গ্রাউন্ডটা ফাইনাল মুখ্যমন্ত্রী করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, তখন থেকে আমাদের এখানে গিল কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের মতো করে তারা ছোটো স্টলগুলো বানিয়ে দেয়, একটা একই ফরম্যাটে সব স্টল থাকে, এবং সাধারণত একটাই গেট থেকে ইন আউটের অনেক ক্ষেত্রে দুটো গেট থাকে। কিন্তু ওদের ছোটো স্টল বা বড়ো স্টল যাই সবই উন্মুক্ত, চারিদিক দিয়ে ফাঁকা, মাথা আছে, ইয়ে রয়েছে, চারদিকে টেবিল ওরা সুন্দর সাজানো, এবং এক একটা স্টল এক এক রকম ডিজাইনে সাজানো। কোথাও অমর একুশকে হাইলাইট করা হচ্ছে, কোথাও বাংলা ভাষাকে হাইলাইট করা হচ্ছে, কোথাও শহীদদের হাইলাইট করা হচ্ছে, যে যেভাবে, কোথাও শুধুমাত্র বইয়ের মোড়ক, আমাদের এখানে যেমন বইয়ের ব্যানার করা হয়, বইয়ের লেখকের ছবি দেওয়া হয়, সেটাও ওখানে ট্রেন্ড হয়েছে। আর একটা বই মানে ভালো লেখা বা ভালো মান, এই ব্যাপারটা না পাঠকের কাছে, পাঠক একটু মানে এখন কমপ্লেক্সে চলে গেছে, যেহেতু এই স্মার্টফোনের কারণে এই ভাইরাল হওয়ার বিষয়গুলো আছে,
দেখা যাচ্ছে খুব গুণী মানুষ, ভালো যোগ্য লেখক, তার বই বিক্রি তেমন হচ্ছে না, কিন্তু একজন ভাইরাল লেখক, তিনি অন্য কোনো কারণে ভাইরাল হয়েছে, তাকে সবাই চেনে, তার বই বিক্রি হচ্ছে অনেক বেশি। একজন অন্য জগতের সেলিব্রিটি, সাপোজ একজন টিভি সিরিয়াল আর্টিস্ট বা একজন নাটকের শিল্পী, সেটা আমাদের এখানেও সেই একই ট্রেন্ড, সেটা কিন্তু ওখানেও রয়েছে। আর না, আমি বলছি সামগ্রিকভাবে আমাদের যেমন কলেজ স্ট্রিট একটা বইয়ের বাজার, তেমনই বাংলাদেশে কি এরকম কিছু আছে? সেটা না, যেমন ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, ওই রকম আমাদের কলেজ স্ট্রিটটা তো সারা পৃথিবীর কাছে একটা ঐতিহ্যের স্থান, সেটা মানে এটা ওরাও স্বীকার করে। ওইভাবে কিন্তু মানে আমাদের কলেজ স্ট্রিটের মধ্যে একটা আড়ত কিন্তু নেই যে যেখানে শুধু বই পাওয়া যায়। ওখানে আছে, এলাকা আছে, বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকায় ইন্ডিভিজুয়ালি তোর বিভিন্ন প্রকাশক, তাদের অফিস আছে, সুন্দর সুন্দর অফিস। আমাদের এখানে যেমন কলেজ স্ট্রিটে আবার ঠিক উল্টো, যেমন দোকানগুলো ওপেন, মানুষ যাতায়াত করতে গেলেই ডাকাডাকি শুরু হয়ে যায়, আসুন কি বই দেখবেন বলুন। ওদের ওখানে কিন্তু বেশ কায়দা করে আছে, মানে যে যার অফিস, সুন্দর কর্পোরেট সব অফিস আছে, ছোটো প্রকাশকদেরও একটা করে অফিস আছে, ঠিক আছে? এবং সেখানে তুমি যাও, বই কেনো। আর ওরা আমাদের থেকে একটা জায়গা খুব এগিয়ে, সেটা হচ্ছে ওরা অনলাইনে বই সেলিংটা ওরা অনেক বেশি করে, অনেক বেশি করে। সারা বছর যে আমাদের যেমন কলেজ স্ট্রিটে যেতেই হবে, কাউন্টার খুলে রাখতেই হবে, ওরা সবার কিন্তু কাউন্টার ওখানে নেই, বা সবাই দোকানে গিয়ে বই কেনে না। আমি আমার অনেক কাছের বন্ধু প্রকাশক, তাদের জিজ্ঞেস করছি যে তোমরা বই মেলা এত বই প্রকাশ করো, এত ইনভেস্ট করো, সারা বছর কী হয় বইগুলো? ওরা বললো আমাদের, আর ওদের ওখানে কিন্তু আমাদের মতো এত বইমেলা হয় না, ঠিক আছে? আমাদের যেমন জেলা সরকারি উদ্যোগে একটা হয়, এতগুলো জেলায়, প্রত্যেকটা জেলায় একটা করে সরকার উদ্যোগে, পশ্চিমবঙ্গ গ্রন্থাগার দপ্তর যে তার উদ্যোগে হয়, প্লাস হচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা, ক্লাব, অ্যাসোসিয়েশন, তারাও করে। গোটা পশ্চিমবঙ্গে আমাদের বইমেলা হয়, প্রায় 200-র উপরে বইমেলা হয়, কমপক্ষে 200-250 বইমেলা হয়। সেটা কিন্তু ওদের ওখানে জেলাভিত্তিক এতটা বইমেলা হয় না। তো কিন্তু ওরা সে কারণে ওরা কিন্তু অনলাইন বুক ফেয়ারগুলো, বই বিক্রির একটা ওরা খুব প্রেশার করে, এবং সেখানে সারা বছর খুব ভালো বিক্রি হয়, যেটা আমাদের কাউন্টার থেকে অনেক সময় হয় না। দ্বিতীয়ত ওরা, আমরা যেটা করতে পারি না ওরা সেটা করে। আমাদের এখানে ছোটোখাটো বা মাঝারি প্রকাশকরা বিদেশের বইমেলা অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু ওরা ইন্টারন্যাশনাল অনেক বুক ফেয়ারে অ্যাটেন্ড করতে পারে, সেটা ওদের অনেক সুবিধা। এইবারে আমি শেষের দিকে এসেছি, যেটা হচ্ছে যে এখানের বইমেলা তো দীর্ঘদিন ধরে তুই আছিস, যাচ্ছিস, স্টল দিস, ব্যবসা করিস, কিন্তু ওইখানে বাংলাদেশে যে এতদিন থাকার পরে বইমেলায় মানে এমন কোন ঘটনা বা এমন কোন জিনিস যেটা একটা মনে রাখার মতো, নাড়া দেওয়ার মতন বিষয়? এইরকম একটা ঘটনা, মানে ওখানে গেলে তুই বিপ্লব বুঝতে পারবি, এই সময়টা যদি যাস, আর তুই যদি মানে বিদেশি হোস, মানে ওরা তো বাংলাকে খুব ভালোবাসে, আমাদের পশ্চিমবঙ্গে খুব ভালোবাসে, এবং ইন্ডিয়াকে খুবই ভালোবাসে, আমাদের দেশকে। তো এত তুই সম্মান পাবি না, এটা শেখার আছে ওদের কাছে, ওদের কাছে আবার শিখতে হবে। আমরা যেটা পশ্চিমবঙ্গে, আমি গিয়ে ওখানে একাধিক মঞ্চে বলেছি, একাধিক অনুষ্ঠানে গিয়ে বলেছি যে আমরা পারি না কেন, আমরা এটা পারি না। ওদের আন্তরিকতাটা এত সাংঘাতিক আন্তরিকতা, এত মানে সেটা কখনো কখনো বিড়ম্বনাও সৃষ্টি করে ফেলে। মানে তুই কারোর বাড়ি যাবি না খেতে, কিন্তু তোকে যেতেই হবে এবং খেতেই হবে, এবং সেই খাওয়ার বহরটা দেখলে তুই পাগল হয়ে যাবে। এক নাম্বার 2, উপহার। মানে বই তো তুই, আমি মানে অন্তত বই পেয়েছি, বইটা ওজনই হয়ে গেছে 10 কেজি 12 কেজি, বইটা ওজন হয়ে গেছে। এবং ওখানকার বিখ্যাত লেখকরা তারাও ভালোবাসা দিয়ে তাদের বইটা কিন্তু সই করে তুলে দেয়। আমাদের এখানে একটা যেমন দেখবি, আমাদের এখানে লেখক সম্পর্কে একটা ভুল ধারণা বা আমাদের মধ্যেই আছে, অনেকে একটু ঘ্যাম নেয়, একটু স্টাইল, আমি নাম করেছি, আমি কেন এত কাছাকাছি যাবো, একে আমি অনামির একটা ভাব থেকে ওখানে ওখানে হয়তো অবচেতন মনে ওদের মধ্যে আছে, কিন্তু একটা বাইরের মানুষ গেছে, তার কাছে কিন্তু ওইটা ওদের নেই। আমি অনেক নামী লেখক ওখানকার বলছি, আমি নাম করতে পারি তাদের। তো যখন আলাপ হলো, সে তখন আন্তরিকভাবে তার বইটা, যেমন ধর এই আমার সামনে একটা বই আছে, ফাগুনের অগ্নিকন্যা বলে এই বইটা, এটা যার লেখা, তিনি ওখানে এই সময়ের খুব নাম করা একজন কথা সাহিত্যিক, মণি হায়দার। তো মণিদার সঙ্গে আমার আগের বারেই আলাপ ছিল, মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল, কিন্তু মণিদা এই বইটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ বই। বইটার মানে হিস্টোরিক্যাল অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যে সাবজেক্টটা উনি নিয়ে লিখেছেন সেটা এই মুহূর্তে ব্যাখ্যা করা যাবে না। এই বইটা রেজাউদ্দিন স্ট্যালিন হচ্ছে ওখানকার নাম করা একজন কবি, নাম করা কবি। আলাপ মানে স্ট্যালিন দেখে আমি চিনি, মণিদাকে আমি চিনি, ওই চিনি মানে ধর ফোনে ফোনে কথা, বা কখনো কলকাতায় এসছে, বা আমি ঢাকায় গিয়ে আলাপ হয়েছিল একবার 5 বছরের যোগাযোগ সেইভাবে নেই। কিন্তু যখনই আমি গেছি, শঙ্কর কলকাতা থেকে এসছে, ইন্ডিয়া থেকে, এই জড়িয়ে ধরা, একসঙ্গে ছবি তোলা এবং বই উপহার দেওয়ার একটা পর্ব।
এই যে আন্তরিকতা, শুধু এদের কথা বলবো, ধর চিনি না এরকম আমি একটা ছেলের কথা বলতে পারি, সেটা হচ্ছে এই যে ছেলে সব্যসাচী রমেন বলে, স্কুলের শিক্ষক সব্যসাচী রমেন। তো ও ছেলেটি আমাদেরই বয়স্ক ছেলে হবে। তুই বিশ্বাস করবি না, ওরা অন্তত 20-30 জন ওখানকার লেখক, লিটল ম্যাগাজিনের লেখক, তারা আমাকে মধ্যমণি করে আমার হাত দিয়ে বইটা প্রকাশ করেছে, যে দাদার হাত দিয়ে বইটা প্রকাশ হবে। ঠিক আছে, ওখানে একটি দৈনিক কাগজ আছে আলোকিত প্রতিদিন বলে, তো সেই কাগজের যে সম্পাদক রণদা এবং প্রকাশক সম্পাদক স্বত্বাধিকারী, ওরা অবশ্য প্রকাশক বলে না, ওরা স্বত্বাধিকারী বেশি ইউজ করে। ওরা, আমরা যেমন কর্ণধার বলি, ওরা স্বত্বাধিকারী। ওরা সুন্দর বিশুদ্ধ বাংলাটা বলে, যেটা আমরা বলতে পারি না। আমি সেটা ওখানে একটা অনুষ্ঠানে স্বীকারও করলাম যে আপনাদের, আমার হিংসা হয় এই কারণে যে আপনাদের তো বাংলাটা আমরা বলতে পারি না। আমরা বাঙালি বলি কিন্তু বাংলাটা জানি না, আমরা মিক্স কালচারে একটা কথা বলি। তো এরা এই রমেনের যখন বই উদ্বোধন হলো, মানে হঠাৎ একজন বললো দাদা একটা বই উদ্বোধন আপনাকে যেতে হবে। মানে আমি কে, এখানে তো ধর আমাকে পাত্তাই দেয় না, এখানকার লেখক কবি সবাই নিজেরা সেরভাবে, নিজেরা বিরাট বিরাট হাই ফাই। ঠিক আছে, মানে আমার গুণ থাকলেও আমাকে সাপ্রেস করে রাখা হবে। এখানে তো আছে এই ক্লিকবাজি, লাইন মারামারিটা আছে। হ্যাঁ, আমার অনেক যোগ্যতা থাকলেও আমাকে উঠতে দেবে না, এটা আমাদের এখানে অনেক বেশি প্যাচালটা। ওখানে এই প্যাচালটা এত আমি দেখি। ওখানে একজন লেখক আরেকজন করে প্রশংসা করে। ওখানে আমার এক বোন নাহিদা আশরফি, ওখানকার সেলিব্রিটি কবি এখন, সে নিজে একটা পত্রিকা করে জলধি বলে, এটা মানে খুব স্ট্যান্ডার্ড মানে একটা লিটল ম্যাগাজিন। এবং সেখান থেকে আমি গত 3-4 বছরে দেখলাম ওর যে দ্রুত উত্থান, ভীষণ ভালো লেখে। ওর লেখা আমেরিকাতে অনুবাদ হয়, বিভিন্ন জার্নালে, বিদেশে অনুবাদ। আমার কাছে একটা দেখছি যে ছোট্ট একটা বই, হ্যাঁ, লিলি শেড পকেট বই। এইটা না, সেদিন আমি সেদিন বইয়ের স্টাইল দেখ, তোকে মানে বই, ওদের বই দেখাতেই 1 ঘন্টা চলে যাবে। আমি মানে 30-40টা বই পেয়েছি ওদের বই। এই একটা ছোট্ট বই, এটা লিলি শেড বলে একজন লিখেছেন, উনি একজন মুসলিম টিচার। আমি একটা অনুষ্ঠানে, ওই আলোকিত প্রতিদিন, ওদের একটা অন্য ধারা বলে একটা পত্রিকা আছে এবং প্রকাশনা সংস্থা আছে। তো ওরা আমাকে নিয়ে একদিন একটা অনুষ্ঠানই করলো, সেখানে 40-50 জন বিশিষ্টজন। আমি যেখানটা বসেছিলাম, আমার বাঁ পাশে 2জন পিএইচডি করালো, ডান পাশে 2জন পিএইচডি করালো, এবং ওরা মুগ্ধ হয়ে আমার কথা শুনলো। আমি সেখানে মধ্যমণি এবং মুখ্য আলোচক মানে বিশেষ আলোচক, মানে একজন কবিতা পড়বেন ওখানকার এক বিশিষ্ট, তিনি আবার ওখানকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্ষদের প্রাক্তন সভাপতি, মানে তিনিও কবিতা লেখেন। ওখানে একটা সুবিধা কি, ওখানে সবাই লেখালেখির সঙ্গে যুক্ত কম বেশি। হ্যাঁ, যিনি আমলা তিনিও লেখালেখি করেন অনেক বেশি। মন্ত্রী, ওখানকার প্রধানমন্ত্রী তুই জানিস, মানে সম্মানীয় শেখ হাসিনাজি, তিনি তো লেখেনি, তার বাবা ওখানকার দেশের যিনি পিতা বঙ্গবন্ধু, যে মুজিবুর রহমান, মানে তো তাকে নিয়ে প্রচুর বই, এমন কোনো প্রকাশনা সংস্থা আছে বলে আমার মনে হয় না যার ঘরে একটা বঙ্গবন্ধুকে নিয়ে বই। হ্যাঁ, এবং ওখানকার যে রাষ্ট্রপতি, আর একটু কথা বলি, তো একটু বুমটা ধর, আমাদের তো একটু পজিশনটা খারাপ। ওখানকার বর্তমান যিনি রাষ্ট্রপতি, তিনি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ওনার একটা বই রিলিজ করলো, এগিয়ে যাবে বাংলাদেশ। এই বইটা, এটা আমি ফেসবুকে লিখেওছি। এই বইটা বাংলা ভাষায় ছিল, এটা ইংরেজিতে প্রকাশ করলো আগামী প্রকাশন হচ্ছে, তুই মানে জানতে পারবি, মানে আমাদের এখানে ওই লেভেলের প্রকাশনা সংস্থা এখনো গড়ে ওঠেছে বলে আমার মনে হয় না। আগামী প্রকাশন হচ্ছে ওখানকার প্রকাশনা জগতের অন্যতম ধারক বাহক, এবং তিনি শেখ হাসিনাজি মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়েই বলে তাদের একটা বই আছে, 15-20খানা বইয়ের একটা প্যাকেজ আছে। তো মানে একাধিক বই তিনি প্রকাশ করেছেন। এবং ওনার যে মালিক ওসমান গনি সাহেব, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, তিনি বঙ্গবন্ধু সময় ভাষা আন্দোলনে কাজ করেছেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে ওখানে প্রতিষ্ঠিত অগ্রণী। তো উনি ওখানকার রাষ্ট্রপতি যারা, তাদের বইও উনি প্রকাশ করেন। তো ওনার এই বইটা আমাকে উপহার দিয়েছেন। তো ইংরেজিটাও দিতে চাইছিলেন, কিন্তু আমি মানে এত বেশি লাগেজ হয়ে গেছে, আমি আনতে পারলাম না। প্রচুর বই দিয়েছেন উনি, এত বই দিয়েছেন। তো এই যে ওখানকার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারাও বই লেখেন, এবং এই যে লেখার সঙ্গে থাকা, নিজের ভাষা চর্চার সঙ্গে, আর ওখানে কারোর 1-2 বই নয়। ধরো আমার এখানে হয়তো কারোর একটা লেখক হয়তো 10 বছর আগে একটা কবিতার বই বেরিয়েছে, তারপর আর গত 10 বছরের বই বেরোয়। কিন্তু ওখানে আমাদের সমগোত্রীয় লেখকদের অন্তত 20-25টা করে বই আছে, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, এভরিথিং। অর্থাৎ ভাষার যে চর্চা, ভাষা নিয়ে যে আবেগ, ভাষা নিয়ে যে
একটা কি বলবো উন্মাদনা, এইটা সত্যি বাংলাদেশে না গেলে, এবং তাদের কথা বলার যে স্টাইল, বিশুদ্ধ বাংলা, হয়তো আমরা কথা বলছি আমরা যেন এপার বাংলায় আমরা যারা থাকি আমরা বাঙালি বলি ঠিকই, তুই যে ঘটনাটা আমি আমরা একটুখানি ইন্টারাপ্ট করছি, তুই যেটা প্রশ্ন করলে আমি তার স্পেসিফিক উত্তরটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে এমন কোনো স্মরণীয় ঘটনা। তো এই 10-12 দিনের 15 দিনের স্মরণীয় ঘটনা অনেকগুলো আছে। যেমন আমি যেদিন গেলাম 19 তারিখে পৌঁছেছিলাম, 20 তারিখটা রেস্টে ছিলাম, 21 তারিখ বাংলা ভাষা ঢাকা সাহিত্য সংস্কৃতি পরিষদ, এরকম একটা খ্রিস্টীয় সংস্কৃতি পরিষদ, তারা আয়োজন করেছিল একটা সরকারি মঞ্চে ভাষা আন্দোলনের উপর সাহিত্য পাঠ এবং সম্বর্ধনা। সেখানে আমার যে বন্ধু এই সংস্থার প্রধান লুৎফর চৌধুরী, তারও প্রায় 150-র উপর বই আছে। তো লুৎফরদা এবং সে সরকারি একটা বড় আমলাত ছিল, রিটায়ার্ড করেছিল, আমাকে নিয়ে অনুষ্ঠানটা করল। আরও অনেককে নিয়ে, কলকাতার অনেকে গিয়েছিল বিভিন্ন স্তর থেকে, তারাও ছিলেন, বাংলাদেশেরও অনেকে ছিলেন। কিন্তু সে ফোনে বারবার বলতো, আমাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল যে তোমাকে নিয়ে কিন্তু তুমি কিন্তু মধ্যমণি, মানে আমাকে নিয়ে একটা অনুষ্ঠান, আমি সেখানে একটা প্রাধান্য পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। অন্য ধারা বললাম, অন্য ধারা একটা গোষ্ঠী বিশাল, ওরা প্রতি সপ্তাহে শুক্রবার ওদের সাহিত্য সংস্কৃতি আড্ডা বসে। সেটা আমি যে সভায় স্থান পেলাম সেটা বোধ হয় 300 কত নাম্বার আলোচনা সভা। সমস্ত যারা রয়েছে সব স্টলওয়ার্ড ব্যক্তিত্ব, যাদের একাধিক অন্তত 15, 20, 50টা করে বই রয়েছে, এবং যারা বিভিন্ন সমাজে উচ্চ পর্যায়ে, কেউ উপাচার্য, কেউ কলেজের প্রফেসর, কেউ হাই স্কুলের টিচার, এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ড। এইটা একটা। আর একটা অনুষ্ঠানেও আমি আমন্ত্রণ পেয়েছিলাম, সেটা অবশ্য বেশি কোনো সময় দিতে পারিনি। সেটা হচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা কেন্দ্র না কি একটা আছে ওদের সংস্থা, তো সেখানেও আমি একটা অনুষ্ঠানে ডাক পেয়েছিলাম। সেখানে যেহেতু সেদিন বইমেলা শেষ দিন ছিল, আমার ওখানে বক্তব্য ছিল, তো আমি সেটা রাখতে পারিনি। আমি বইমেলাতেও বন্ধুরা ফোন করছে যে যাদের সাথে দেখা হবে না। এরকম একটি মেয়ে, ওর নামটা হচ্ছে লিলিয়ান, ওর হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র যেটা আছে দেশের, যেটা আমি আমাদের রাজ্যের কথা বলছি না, যেমন ভারতের একটা আছে, সেই বিভাগের উনি হচ্ছেন মানে বরিষ্ঠ বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ঠিক আছে। উনি মূলত ওই এনভায়রনমেন্ট সায়েন্স এবং বিভিন্ন যে ভেষজ উদ্ভিদ সেই সব নিয়ে কাজ করেন। তিনি হচ্ছেন ওখানকার বাংলাদেশের নাম করা বিজ্ঞানী, তার ওয়াইফ হচ্ছে লিলিয়ান। তো লিলিয়ানের সঙ্গে আমার একটু প্যাভিলিয়নেই, মানে গণিভাইয়ের প্যাভিলিয়নে আলাপ হয়েছে আগামী প্রকাশনে। আমি তো যেহেতু আগামী প্রকাশনের আমন্ত্রণে গেছিলাম মূলত, মানে উনি মানে ওসমান গনি সাহেব, যিনি যার কথা বলছিলাম, যে উনি শুধু মানে উনি একজন প্রণম্য ব্যক্তি, ওই দেশের একজন প্রণম্য ব্যক্তি, ঠিক আছে। উনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতির সবার সঙ্গে ওনার সম্পর্ক আর কি। এবং ওখানকার প্রচুর লেখক, কবি এবং প্রকাশকরা তাকে খুব শ্রদ্ধার আসনে রাখেন, খুব মানে একজন গুরুদেব মানেন। আমিও মানি সেদিক থেকে, আমার সঙ্গে বহু বছরের সম্পর্ক, 10-15 বছর সম্পর্ক। তা ওনার প্যাভিলিয়ন, এবং এমনকি উনি ওনার প্যাভিলিয়ন থেকে বেরিয়ে আমি বাইরে ঘুরতে গেলে বা কারোর সঙ্গে আলাপ করলে উনি অনেক সময় বিব্রত হতেন, আরে এখানে ছেড়ে যাচ্ছেন কেন, আপনি বসুন, আপনার জন্য এটা প্যাভিলিয়নটা রাখা হয়েছে, আপনার চেয়ার এখানে, ওনার পাশের চেয়ারটা আমাকে দিতেন। এটা তুই কত বড় ব্যাপার। এবং সেখানে কারা আসছেন, সেখানে আসছেন তুই শুনলে অবাক হয়ে যাবি, যেটা এখানে তুই পাবি না। সেটা হচ্ছে একজন রাষ্ট্রদূত, যাকে বলে দেশের রাষ্ট্রদূত। সেই একজন রাষ্ট্রদূত এসছেন, তিনি রিটায়ার্ড করেছেন সদ্য। তিনি 6খানা দেশের, বাংলাদেশের হয়ে রাষ্ট্রদূত হিসেবে 6খানা দেশে ছিলেন দায়িত্ব, ঠিক আছে, যে অ্যাম্বাসাডার যারা 6টা দেশে অ্যাম্বাসাডার ছিলেন। তো সেই ব্যক্তিটা তোর পাশে এসে বসে খুব নর্মাল কথা বলছেন আমার সঙ্গে, তখন আমার মানে আমি এমন কিছুই না তাদের কাছে নস্যি, তাদের পায়ের নখের যোগ্য না, আলাপ করছেন, ছবি তুলতে চাইছে, ছবি তুলছেন, ফোন নাম্বার দেওয়া নেওয়া হচ্ছে, তুই এখানে এক্সপেক্ট করবি না। এটা তো আমার জীবনের প্রাপ্তি। ওই লিলিয়ানকে প্রথম দিন যখন আলাপ হলো, গণিভাই যখন আলাপ করালেন, ও দাদা দাদা মানে যে ওর সঙ্গে যেন কতদিনের আমার ভাই বোনের সম্পর্ক, কতদিনের। ও আমাকে নিয়ে ফুড কোর্টে যাচ্ছে, দাদা এক্ষুনি কফি খেতে হবে, দাদা এক্ষুনি পিঠে খাওয়াবো, এখানে এই করবো, এবং বিভিন্ন স্টলে নিয়ে গিয়ে আলাপ করবো। বেশ কিছুদিন জাপানে ছিল, তো সেই সূত্রে জাপানিজ কিছু মানে জাপানি বাঙালি যারা জাপান থেকে এসছেন আর কি, এরকম একজন এসছেন খুব নাম করা কবি লেখক জুয়েলদা, ও জাপানে থাকে, জুয়েলদা, এবং জাপানি ভাষায় তিনি নাটক করেন, জাপানের ভীষণ পরিচিতি একটা নাম।
জুয়েলদাও ছিলেন, ওর এখানে বই প্রকাশ হয়েছে, জুয়েলদার সঙ্গে গিয়ে আলাপ করানো। আরেকজন দিদি পারুল দিদি এসছে অস্ট্রেলিয়া থেকে, তো তার সঙ্গে গিয়ে আলাপ করানো, চলুন আপনাকে আলাপ করাবো। এবং তারাও আমি ইন্ডিয়া থেকে এসেছি, এই ভালো লাগাটা বলা যায় যে মানে এই গল্প চলতে থাকে, মানে একটা এপিসোড তো হবে না, এই 15 দিনের গল্প তো 15টা এপিসোড। আমি এটাই বলছি যে যেটা বলছিলাম যে এই যে বাংলা ভাষাটাকে যেভাবে ওরা শুদ্ধ বাংলা বলে, সত্যি ওদের কাছে আমাদের শেখার মতো। আমরা বলি আমরা বাঙালি, আমরা বাঙালি, বাংলা নিয়ে আমি জানি প্রচুর আন্দোলন, কেন বাংলায় লেখা হবে না, কেন বাংলা, নিশ্চয়ই তাদেরকে সম্মান রেখেই তাদেরকে বলছি। আমার মনে হয় যে বাংলা ভাষাটাকে যাতে আরও সমৃদ্ধ করা যায়, তার জন্য যেটা করা প্রয়োজন আমার মনে হয় সেদিকে আমাদের নজর দেওয়া উচিত, শেখা উচিত যে বাংলাদেশের মানুষরা কীভাবে বাংলা ভাষাকে তারা দিনের পর দিন মানে এত সুন্দর বাংলা তারা বলেন। এই যে যেটা বলছিলাম যে যেটা আমরা কর্ণধার বলি, ওরা বলছে সত্ত্বাধিকারী। হ্যাঁ, সত্ত্বাধিকারী। এই যে ভাষার একটা মানে কি বলবো, একটা শুনতে ভালো লাগা, একটা অন্য জিনিস, পুরো মানে শুদ্ধ বাংলা যাকে বলে, সেটা সত্যি ওদের কাছে আমাদের শিখতে হবে। এবং আমারও মনে হয় যে আমরা সব কিছুই করছি, কিন্তু আমরা কোথাও যেন এই জায়গাটা পিছিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, ওদের যে সম্মান, যে আতিথেয়তা দেওয়া উচিত, আমরা বোধহয় অনেকটা এবং পারি না, সেদিকে নজর দেওয়া উচিত। আপাতত আমাদের এই আড্ডা, এই পর্বের আড্ডা, আগামী দিনে আবার এটা নিয়ে আরেকটা আড্ডা অন্য কনসেপ্টে করা হবে। ধন্যবাদ। আপনাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।